ওয়েলকাম টু শিক্ষার্থীরা। আজকে আমরা টেন্স সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে যাচ্ছি। তো বস্তুত এটাকে একটা মাস্টার ক্লাস বলা যেতে পারে, কারণ টেন্স সম্পর্কে যাদের বেসিক ধারণা নেই তারা আজকের ক্লাস ভালো মতো মনোযোগ সহকারে দেখলে আশা করি টেন্স সম্পর্কে একটি বেসিক নলেজ অর্থাৎ একটা প্রপার নলেজ অর্জন হবে ইনশাআল্লাহ। তাই শিক্ষার্থীরা আমার সঙ্গে সবাই থাকবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আশা করি এরপর থেকে টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে, শুরু করা যাক। আজকে আমরা প্রথমে টেন্সের ক্লাসিফিকেশন দেখব। মূলত টেন্স হচ্ছে তিন প্রকার। সেটা কি? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এটা আমরা সবাই জানি, কিন্তু এই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সকে প্রত্যেকটাকে আরো চার ভাগে ভাগ করা হয়। সেটা কি? যেমন প্রেজেন্টকে ভাগ করা হয় প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রতিটা টেন্সকে এরকম ভাবে পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়, ফিউচার টেন্সকে চার ভাগে ভাগ করা হয়। তো দেখা গেছে যে প্রথমে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে যদি ভালো ধারণা পাই, তাহলে বাকি সবগুলো টেন্স সম্পর্কে একটি আশা করি প্রপার নলেজ অর্জন হবে ইনশাআল্লাহ। তো প্রেজেন্ট টেন্সটা সুন্দরভাবে যদি আমরা গঠন সহ আমরা যদি ভালোভাবে বুঝতে পারি, তাহলে অন্য কোনো টেন্সে কোনো সমস্যা থাকে না। যেমন কি প্রেজেন্ট টেন্সের সবচেয়ে বেশি আলোচনা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমাদের মনোযোগ সহ দেখতে হবে। টেন্স শিখতে হলে মূলত আমরা দুটা জিনিস ফোকাস দেব। সেটা কি? এক নম্বর হচ্ছে এটা কোন টেন্সে পড়ছে, অর্থাৎ টেন্সটাকে চেনা। বাংলা বাক্য যখন আমরা উদাহরণ দেখি তখন কিন্তু বাংলা বাক্যের মধ্যে এরকম আমরা প্রথমে শেষের শব্দটা দেখে আমরা চেনার চেষ্টা করি, কারণ ইংরেজিতে যেমন ভার্বটা মাঝখানে বসে, কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু ভার্ব বসে শেষে, অর্থাৎ শেষের শব্দটা দেখে আমাদের চেনে নিতে হয় এটা কোন টেন্স। যার কারণে আমাদের চেনার ক্ষেত্রে এক নম্বর হচ্ছে টেন্সটাকে চেনা, আর দ্বিতীয়ত হচ্ছে সেটার গঠন জানা। যদি আমরা টেন্সটাকে চিনতে পারি কোন টেন্সে পড়ছে এবং যদি সেটার গঠন আমাদের জানা থাকে, তাহলে আশা করি অন্য কোনো সমস্যা থাকবে না, অর্থাৎ টেন্স খুব ভালোভাবে বুঝতে পারবে সবাই। তাহলে কয়টা বিষয় বললাম? দুটা। এক নম্বর হচ্ছে টেন্সটাকে আমাদের চিনতে হবে, সেটা চেনারও কিছু উপায় রয়েছে। এখানে আমি টেন্স চেনার উপায়গুলো আলাদা আলাদাভাবে লিখে দিয়েছি, এই উপায়গুলো সুন্দরভাবে আমাদের মনে রাখতে হবে। তো চলো আমরা যাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বিষয়। প্রেজেন্ট ইনডেফিনিট কথাটার অর্থ কি? প্রেজেন্ট ইনডেফিনিট কথাটার অর্থ হচ্ছে সাধারণ বর্তমান। অর্থাৎ এই টেন্স বলতে আমরা কি বুঝবো? বর্তমানকালে কোনো কাজ যদি সাধারণভাবে হয় বোঝায়, তাহলে আমরা এটাকে বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, এটা চেনার উপায় কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার উপায় হলো বাংলা শব্দের শেষে রস্বই, স্বরীয় এবং এ থাকে। আর আরো একটা স্পেসিফিক ভাবে এটাকে চেনার উপায় হচ্ছে এটার শেষে অবশ্যই ছ থাকবে না, ল থাকবে না এবং ব থাকবে না। তাহলে আমরা এটাকে এক্স্যাক্টলি বুঝতে পারবো যে এটা আসলে মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি এখানে, আমি ভাত খাই। তাহলে এই শব্দটার দ্বারা আমরা বুঝতেছি আমি ভাত খাই, এখানে শেষ শব্দ হচ্ছে খাই। খাই শব্দের শেষের অক্ষরটা হচ্ছে রস্বই। তাহলে এখানে রস্বই আছে দেখে আমরা চিনতে পারলাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ এখন যদি আমরা এটাকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করতে যাই, তাহলে আমাদের গঠন জানতে হবে। তাহলে প্রথমে আমরা জানলাম এটা হচ্ছে কোন টেন্স, এটা আমরা চিনলাম। এক নম্বরটা হচ্ছে চেনা, দুই নম্বর সেটার গঠন অনুযায়ী সেটাকে সুন্দরভাবে সাজানো। তাহলে কি? এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আমির ইংরেজি কি? আই। আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পরে কি লিখতে হয়? মূল ভার্ব লিখতে হয়, অর্থাৎ V1 লিখতে হয়। তার জন্য আমি ডান পাশে কিন্তু এখানে কিছু ভার্বের স্ট্রাকচার দিয়ে রেখেছি, V1, V2, V3। অর্থাৎ এখানে V1 বলতে বোঝাচ্ছি প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 বলতে বোঝাচ্ছি ভার্বের পাস্ট ফর্ম এবং V3 বলতে বোঝাচ্ছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমাদের কোনটা প্রয়োজন হবে এখন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমাদের প্রয়োজন হবে V1, অর্থাৎ যে ভার্বে আমরা ব্যবহার করব না কেন তার V1 আমাদেরকে এখানে বসাতে হবে। তাহলে এখানে ভার্বটা কি? খায়, খাওয়াটা হচ্ছে ভার্ব। এর আগে আমি বলে দিয়েছি যে বাংলা বাক্যে ক্রিয়া থাকে কোথায়? বাংলা বাক্যের শেষে, অর্থাৎ ভার্ব থাকে শেষে। তাহলে খাওয়ার ইংরেজি কি? ইট। তাহলে আমরা ইটের V1টা লিখব, ইট। তাহলে আই ইট, আমি খাই। কি খাই? এখানে অবজেক্ট হচ্ছে ভাত খাই, তাহলে এখানে রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে আমি ভাত খাই, এটা ইংরেজি হচ্ছে আই ইট রাইস। তো এখানে আমাদের প্রথমে চিনলাম টেন্সটা কি, এরপর আমরা সেটা গঠন অনুসারে লিখে দিলাম, তাহলে এটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেল। আচ্ছা, আরেকটি বিষয় না বললে নয়, সেটা হচ্ছে যদি আমাদের এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সেটা হলো সাবজেক্ট যদি ফার্স্ট পারসন না থেকে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে আমাদের কি হয়? এর জায়গায় যদি আমরা এখানে ধরি সে ভাত খায়, আমরা যদি উদাহরণটা দেখি যে সে ভাত খায়, এটার ইংলিশটা কি হবে? তাহলে সে, এখানে আমরা আলাদাভাবে এটাকে লিখতে পারি এরকম ভাবে,
সে ভাত খায়, এবারকে আমরা সাবজেক্ট হিসেবে দেখতে পাচ্ছি এখানে সে যুক্ত আছে, তাহলে সে ইংরেজিটা হচ্ছে কি হি অথবা শি। এরপরে আমরা গঠন অনুযায়ী সাবজেক্টের পরে মূল ভার্ব বসাবো, কিন্তু এই ক্ষেত্রে হির পরে যে ভার্বটা আসবে খায়, খাওয়া ইংরেজি ইট, কিন্তু ইটের সাথে একটা এস যুক্ত হবে, কারণ এর নিয়ম হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। তাহলে এক্সটেনশন কি এখানে অতিরিক্ত অংশ অবজেক্টটা হচ্ছে রাইস। এখানে আরেকটা বিষয় সেটা হলো আমি এই জন্য প্রথমেই কিন্তু বলে দিয়েছি যে টেন্স জানতে হলে আমাদের পারসন সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ আমি যদি এখানে পারসন না চিনতাম, এটা থার্ড পারসন কিনা সিঙ্গুলার নাম্বার কিনা এটা যদি না চিনতাম তাহলে কিন্তু ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে পারতাম না, অর্থাৎ সেন্টেন্সটা ভুল হতো। এই জন্য আমি এখানে পারসন সম্পর্কে ধারণা রাখাটা জরুরি মনে করেছি। আর এক্ষেত্রে আরেকটা বিষয় হলো কোন ওয়ার্ডের সাথে আমরা এস যুক্ত করব এবং কোনটার সাথে ইএস যুক্ত করব তার একটা নিয়ম আছে, সেটা হলো যে সকল শব্দের শেষে সিএইচ এসএইচ ও এক্স জেড অথবা এস থাকে সেই সমস্ত শব্দের সাথে ইএস যুক্ত করতে হয়। অর্থাৎ আমরা যদি কোনো ওয়ার্ডের শেষে এই লেটারগুলো পেয়ে যাই তাহলে তার সাথে কি যুক্ত হয় ইএস যুক্ত করে প্লুরাল করতে হয়, এছাড়া অন্যান্য সবার সাথে শুধু একটা করে এস যুক্ত করলে চলবে। আচ্ছা, এই বিষয়টা সবার জানা থাকা জরুরি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু পারসন জানতে হচ্ছে এবং নাম্বার জানতে হচ্ছে, এটা যদি না জানতাম তাহলে কিন্তু আমি সাবজেক্টের পরে ভার্বটাকে বসাতে পারতাম না। নিশ্চয়ই বুঝতে পেরেছিস তোমরা সবাই। এখন আমাদের বুঝতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমানকালে কোনো কাজ যদি চলছে বোঝায়, বর্তমানকালে কোনো কাজ যদি চলছে বোঝায় অর্থাৎ চলমান আছে এখনো শেষ হয়নি, তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্ষেত্রে আমাদের চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে বাংলা বাক্যের শেষে কি থাকবে, তের সঙ্গে ছি যোগ থাকবে, অর্থাৎ তেছি, তেছো, তেছে এবং তেছে এই ধরনের শব্দ থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, আমি ভাত খাইতেছি, আগে কিন্তু ভার্ব ছিল খাই আর এখন হয়ে গেল খাইতেছি, অর্থাৎ শেষ শব্দ এখানে তেছি যোগ আছে, এই তেছি দেখে আমরা চিনতে পারলাম এটা একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন আমরা যাই এটার গঠনে। গঠনটা কি, প্রথমে এখানে আমাদের সাবজেক্ট লিখতে হবে আই, এরপরে আমাদের এটার গঠন অনুসারে সাহায্যকারী ভার্ব এম ইজ আর এগুলো যোগ হবে, এম অথবা ইজ অথবা আর। তাহলে এখানে আমরা আই এর সাথে কোনটাকে নেব, আই নেব এম, এম ইজ আর তিনটার মধ্যে কোনটা নেব, তাহলে আমরা এটার মধ্যে এম যোগ করব, আই এর সাথে এম হয় কারণ আই হচ্ছে ফার্স্ট পারসন। আচ্ছা, এরপরে আমরা কি করব, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব, তাহলে খাওয়ার ইংরেজি হচ্ছে এখানে ইট, আর এর সাথে আইএনজি যোগ হয়ে হয়ে যাবে ইটিং, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, কি খাচ্ছি ভাত খাচ্ছি, তাহলে রাইস, শেষে রাইস বসবে। তাহলে এখানে ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস এর মধ্যে মৌলিক পার্থক্যটা কি, ইনডেফিনিট টেন্সে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে এবং এর সাথে কোনো কিছু যোগ হয়নি, আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আই এর পরে একটা সাহায্যকারী ভার্ব বসবে, সেটা অ্যাম ইজ আর যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী এটাকে বসাতে হবে এবং তারপর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, সাথে এক্সটেনশন। আচ্ছা, তাহলে এখানে টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস আমি বুঝালাম। এক্ষেত্রে আমি আরো একটি বিষয় সংযোজন করি, সেটা হলো টেন্স বুঝতে হলে আমাদের কিছু বেসিক গ্রামাটিক্যাল জানতে হবে, যেমন পারসন, নাম্বার এবং ভার্বের ফর্মগুলো সম্পর্কে। এটা যদি আমরা না জানি তাহলে টেন্স কখনোই বুঝতে পারবো না ভালোভাবে। তাহলে পারসন সম্পর্কে যদি আমরা জানি তাহলে দেখতে পাই যে পারসন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন মানে কি, ফার্স্ট পারসন মানে হচ্ছে যেমন কি যেটা দ্বারা কি প্রথম পুরুষ বোঝায়, যেমন হচ্ছে আই এবং উই, এই দুটাকে সাধারণত ফার্স্ট পারসন ধরা হয়। এরপর সেকেন্ড পারসন কি ইউ, ইউ অর্থ তুমি বা তোমরা, আর বাদ বাকি যা কিছু আছে পৃথিবীর সবকিছুই হচ্ছে থার্ড পারসন, সেটা হতে পারে হি, সেটা হতে পারে শি, সেটা হতে পারে পেন, হেন, বেঞ্চ, চেয়ার, টেবিল ইত্যাদি ইত্যাদি। তাহলে পার্সন সম্পর্কে আমাদের ধারণা হলো। এখন নাম্বার আমরা জানবো, নাম্বার কি, নাম্বার হচ্ছে সংখ্যা বা বচন, এটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা প্লুরাল নাম্বার। সিঙ্গুলার অর্থ কি এক বচন, আর প্লুরাল অর্থ হচ্ছে বহু বচন, অর্থাৎ এক বচন বলতে কি বুঝবো, একটা বস্তু বোঝায় যেটা যে ওয়ার্ড দ্বারা, সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর একের অধিক বোঝালে সেটা প্লুরাল নাম্বার। যেমন আই অর্থ আমি, উই অর্থ আমরা, তাহলে আই থেকে উই হয়ে গেল। হি অথবা শি এটা সিঙ্গুলার নাম্বার, এর প্লুরাল নাম্বার হচ্ছে দে অর্থাৎ তারা। তাহলে নাম্বার সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে, আর কি ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে ভার্ব সম্পর্কে।
আমরা যদি ভার্বের এই ফর্মগুলো যদি না জানি তাহলে টেন্সে যে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। টেন্সে ভার্ব নিয়ে মূলত কাজ কারবার। বিভিন্ন টেন্সের প্রকারভেদে ভার্বের বিভিন্ন রূপ ব্যবহার করতে হবে। কোথাও প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম ইনডেফিনিট হবে, কোথাও প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, কোথাও ভার্বের সাথে ইডি যোগ হবে। বিভিন্নভাবে ভার্বের ফর্মগুলোকে চেঞ্জ করতে হবে আমাদের, এজন্য ভার্ব জানাটা খুবই জরুরি। আচ্ছা, এবার আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো এই মাত্র কোনো কাজ শেষ হয়েছে যদি বোঝায়, অর্থাৎ তার ফল এখনো বিদ্যমান আছে, কাজটা শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। অর্থ কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থ হচ্ছে ঘটমান বর্তমানকাল, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ যদি ঘটে গিয়েছে এরকম বোঝায়, এই মাত্র শেষ হয়েছে, তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। যেমন কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায়, এই ক্ষেত্রে বাংলা বাক্যের শেষে কি থাকবে? ইয়া যোগ সি অথবা ছ, ছে অথবা ছে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের এগুলোই থাকবে, কিন্তু তার পূর্বে ইয়ার যোগ হবে। যেমন কি আমি ভাত খেয়েছি বা খাইয়াছি, তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে আমি ভাত খেয়েছি এই শব্দে কিন্তু এই মাত্র কাজটা শেষ হয়ে গেছে, ভাত খাওয়ার কাজটা শেষ হয়ে গেছে, তাহলে এই জন্য আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে করব। আর এই ক্ষেত্রে এটা ট্রান্সলেটটা কি হবে? আমি, আমি এর ইংরেজিটা হচ্ছে আই। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসবে, এরপরে মূল ভার্বের V3 ফর্ম বসবে, তারপর অবজেক্ট। তাহলে আয়ের পরে আমরা এখানে লিখবো, আয়ের সাথে যেহেতু হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাভ যুক্ত হয়, কারণ ফার্স্ট পারসনের সাথে আমরা জানি হ্যাভ যুক্ত হয়, তাহলে আই হ্যাভ। এরপর মূল ভার্ব হচ্ছে খেয়েছি, খাওয়ার ইংরেজি ইট, আর ইটের আমরা ইট অ্যাট ইটেন অর্থাৎ V3 ফর্মটা লিখবো। এখানে কিন্তু V1 লিখলে হবে না, এজন্য আমি বলেছি যে ভার্বের ফর্মগুলো জানা খুব জরুরি টেন্স বুঝতে হলে। তাহলে আমরা এখানে লিখবো আই হ্যাভ ইট, ইট থেকে হয়ে যাবে ইটেন, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তাহলে আমরা কি বুঝলাম? এখানে আয়ের পরে হ্যাভ অথবা হ্যাভ যুক্ত হলো, আর ভার্বের V3 ফর্ম বসলো, সাথে অবজেক্ট। আচ্ছা, এবার আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝাবে, অর্থাৎ এটাও কন্টিনিউয়াস টেন্সের মতোই, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে সময়টা উল্লেখ থাকবে, আর শুধু কন্টিনিউয়াস টেন্সে সময় উল্লেখ থাকবে না। যেমন কি আমি এখানে লিখেছি আমি 1 মিনিট যাবত, বা আমি 10 মিনিট যাবত ভাত খাইতেছি। 10 মিনিট যাবত বলতে এখানে বোঝানো হচ্ছে একটা নির্দিষ্ট সময়, তাই এই ক্ষেত্রে এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হবে। এটা চেনার উপায় কি? এই টেন্সটার ক্ষেত্রে বেশিরভাগ সময়, প্রায় সব সময়ই বাক্যের মধ্যে যাবত, ধরে, হতে, থেকে এই কথাগুলো যুক্ত থাকে। কি কি যুক্ত থাকে? যাবত অথবা ধরে অথবা হতে অথবা থেকে, এই কথাগুলো বাক্যের কোথাও না কোথাও রয়ে যায়। এটা দেখে আমরা বুঝতে পারি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এটার গঠন কি? তাহলে এটার গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তাহলে আই এর সাথে যেহেতু হ্যাভ বিন হয়, এখানে সাবজেক্ট আমি, আমি নিজে আই, এরপরে হ্যাভ বিন যোগ হবে, তারপরে এখানে মূল ভার্ব হচ্ছে খাওয়া, তাহলে হ্যাভ বিন এর পরে ইট বসবে, কিন্তু তার সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে ইটিং, আই হ্যাভ বিন ইটিং রাইস। আচ্ছা, এখনো কিন্তু আমাদের বাক্যটা শেষ হয়নি, আমাদের অতিরিক্ত অংশ আরো যোগ করতে হবে 10 মিনিট যাবত। এই ক্ষেত্রে একটা বিষয় আছে, এই 10 মিনিট যাবত কথাটা আমরা লিখব ফর 10 মিনিটস, 10 মিনিটস। কিন্তু এখানে যদি 10 মিনিট না থেকে যদি নির্দিষ্ট সময় থেকে বোঝাতো, যেমন সকাল 7টা থেকে বা ভোর 5টা থেকে বা দুপুর 2টা থেকে, এরকম যদি নির্দিষ্ট সময় থেকে বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব ফরের জায়গায় সিন্স, পরের জায়গায় আমরা সেক্ষেত্রে লিখব সিন্স। আর যদি মোট সময় বোঝায়, যেমন 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, এগুলো হচ্ছে মোট সময়, টোটাল সময়, এরকম বোঝালে আমরা সেক্ষেত্রে ব্যবহার করব ফর। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন এই টেন্স সম্পর্কে আলোচনাটা ফিনিশিং দেব। সেটা হলো, প্রথমে দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে কিন্তু আই প্রথমে বসেছে সাবজেক্ট, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রথমে আই বসেছে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আই বসেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আই বসেছে, অর্থাৎ সাবজেক্ট সব সময় কিন্তু একই রয়েছে। তাহলে পরিবর্তন হয়েছে কি? পরিবর্তন হয়েছে হচ্ছে মূল ভার্ব। মূল ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে বসেছে ইট, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বসেছে অ্যাম ইটিং, পারফেক্টের ক্ষেত্রে বসেছে হ্যাভ ইটেন, আর পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বসেছে হ্যাভ বিন ইটিং, হ্যাভ বিন ইটিং। তাহলে
আমাদের আসলে মূল ভাবটা কিন্তু একটাই, খাই অর্থাৎ খাওয়া। খাওয়ার ইংরেজি কি? ইট। কিন্তু খাইতেছি কিন্তু আলাদা কোনো ইংরেজি হয় না, বা খেয়েছি কোনো আলাদা ইংরেজি হয় না। হ্যাঁ, যার কারণে আমরা এই জিনিসগুলো শুধুমাত্র রূপ পরিবর্তন করব, অর্থাৎ গঠন পরিবর্তন করে এই অর্থগুলোকে পরিবর্তন করে দেব। যার কারণে গঠন জানাটা খুবই জরুরি। টেন্স আমাদের ভালোভাবে জানতে হলে, টেন্স সম্পর্কে প্রপার নলেজ অর্জন করতে হলে প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো পার্সন, নাম্বার এবং ভার্বের বিভিন্ন ফর্ম। এটা জানার পরে আমাদের আসলে টেন্স পড়া উচিত। তাহলে টেন্স আমরা সহজেই অগ্রসর হতে পারবো এবং টেন্স সম্পর্কে ভালো একটা জ্ঞান অর্জন হবে। এর পরবর্তীতে আমি টেন্সের বাকি অংশগুলো, অর্থাৎ পাস্ট সম্পর্কে, অর্থাৎ পাস্টের যে চারটা ফর্ম আছে, ফিউচারে যে চারটা আছে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এখান থেকে যে সমস্যাগুলো আছে আশা করি শিক্ষার্থীরা সেগুলো আমাকে নক করবে। এরপর আমি এগুলো কোনো গ্যাপ থেকে গেলে, এর মাঝে কোনো বোঝানোর আলাদা আরও কোনো বিষয় থেকে গেলে আমি অবশ্যই তোমাদেরকে সেটা ভালোভাবে শেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।